সাল 1914। একটি ছোট্ট দ্বীপ যেখানে নেই কোনো শহর, নেই মানুষের ভিড়, শুধু একটি লাইট হাউস এবং এক রহস্য যা সমুদ্রের গভীরে লুকানো। সিনেমার শুরু হয় একটি জাহাজ দেখানোর মাধ্যমে যা দক্ষিণ আটলান্টিক মহাসাগরের পথে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। সে জাহাজে ছিল একজন আবহাওয়া অফিসার ডেভিড। তারা এমন এক দ্বীপের দিকে যাচ্ছিল যা আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর অংশে লুকানো ছিল। সরকার ডেভিডকে সেখানে পাঠিয়েছিল যাতে সে ওই দ্বীপের পরিবর্তনশীল আবহাওয়ার পর্যবেক্ষণ করতে পারে। ডেভিডকে প্রায় 1 বছর সেখানে থাকতে হতো, তথ্য সংগ্রহ করতে, আবহাওয়ার অদ্ভুত পরিবর্তনগুলো বুঝতে এবং তারপর ফিরে আসতে হতো। ক্যাপ্টেন তার জাহাজে ডেভিডকে সেই দ্বীপ পর্যন্ত নিয়ে যাচ্ছিলেন। সঙ্গে ছিল 1 বছরের খাবার এবং প্রয়োজনীয় সব জিনিসপত্র। দীর্ঘ যাত্রার পর অবশেষে তারা দ্বীপে পৌঁছে গেল। তারা বুটের সাহায্যে দ্বীপে নামলো, সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে এলো। দ্বীপে ছিল একটি লাইট হাউস এবং একটি ছোট্ট ঘর যেখানে ডেভিডকে থাকতে হতো, কারণ তার আগেও একজন আবহাওয়া অফিসার এখানে থাকতো, কিন্তু এখন তার দায়িত্ব শেষ হয়ে গেছে। আজ থেকে ডেভিড ওই দ্বীপের নতুন আবহাওয়া অফিসার হয়ে গেল। আর পুরনো অফিসার রবার্ট এখন ক্যাপ্টেন এক্সেলের জাহাজে করে বাড়ি ফিরতে চলেছে। কিন্তু সেই ঘরে গিয়ে তারা চমকে গেল, কোনো মানুষের কোনো চিহ্ন ছিল না। ঘরের ভেতরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় ছিল, সবকিছু উলটপালট হয়েছিল। সম্ভবত লাইট হাউসে কেউ থাকতে পারে। ক্যাপ্টেন আর ডেভিড সময় নষ্ট না করে লাইট হাউসের দিকে এগোলো এবং সেখানে এক অদ্ভুত দৃশ্য দেখলো। পুরো লাইট হাউস ধারালো এক তীক্ষ্ণ কাঠ দিয়ে ঘেরা ছিল, যেন কেউ ইচ্ছাকৃতভাবে এটাকে বন্ধ করে দিয়েছে যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে। ক্যাপ্টেন আর ডেভিড অনেকবার লাইট হাউসের গেট নক করলো, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। শেষ পর্যন্ত তারা গেটটাকে জোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। লাইট হাউসের একদম উপরে তারা এক ব্যক্তিকে দেখতে পেল, যার নাম ছিল গ্রোনার। সে শুয়েছিল। যখন তারা পুরনো আবহাওয়া অফিসারের কথা জিজ্ঞেস করলো, তখন সে বেশ উদাসীনভাবে উত্তর দিল সে মারা গেছে, তার কোনো ভয়ঙ্কর রোগ ছিল। ক্যাপ্টেন যখন মৃতদেহের কথা জিজ্ঞেস করলো, তখন তার উত্তর আরো অদ্ভুত ছিল। সম্ভবত কেউ তাকে মেরেছে। গ্রোনারের কথা শুনে ডেভিড এবং ক্যাপ্টেন দুজনেই হতবাক হয়ে গেল। তারা ভাবলো হয়তো গ্রোনারের মানসিক অবস্থা ঠিক নেই, কিন্তু যতক্ষণ না পুরনো অফিসারের খোঁজ পাওয়া যাচ্ছে তারা কিছু করতে পারবে না। ক্যাপ্টেন ডেভিডকে বলল, যদি তুমি এখনো চাও তবে আমাদের সঙ্গে ফিরে যেতে পারো। কিন্তু ডেভিড জানতো যদি সে সরকারকে এই দ্বীপের সঠিক আবহাওয়া রিপোর্ট দিতে পারে তবে সে অনেক টাকা পেতে পারে এবং তার টাকার খুব প্রয়োজন ছিল। তাই সে সিদ্ধান্ত নিল সে এখানেই থাকবে। ক্যাপ্টেন তাকে একটি বন্দুক দিল সুরক্ষার জন্য। সম্ভবত এই জায়গাটা যতটা নিরাপদ দেখায় আসলে ততটা নয়। ডেভিড ঘরটাকে একটু গুছিয়ে নিল এবং বসবাসের উপযোগী করল। রুমের একটি ড্রয়ারে সে পুরনো অফিসারের একটি ডায়েরি পেল। সেই অফিসার 1913 সালে এই দ্বীপে এসেছিল। ডায়েরিতে দ্বীপ সম্পর্কে অনেক কিছু লেখা ছিল, কিন্তু সবকিছু পরিষ্কার ছিল না। কিছু কথা অসম্পূর্ণ ছিল। ডেভিড প্রতিটি লাইন মনোযোগ দিয়ে পড়তে লাগলো। ডায়েরিতে কিছু অদ্ভুত ধরনের প্রাণীর আঁকা ছবিও ছিল। ডেভিড বুঝতে পারল না সে এমন ছবি কেন এঁকেছিল। সম্ভবত সে একা ছিল এবং সময় কাটানোর জন্য এমন করেছিল। ডায়েরির এক পাতায় তার স্ত্রীর ছবিও ছিল। ডেভিড ডায়েরি পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেল এবং ধীরে ধীরে তার চোখ লেগে এলো। পরের দিন সকালে ডেভিড তার কাজ শুরু করলো, কিন্তু সমুদ্রের ধারে পৌঁছাতেই তার পা থেমে গেল। পাথরের ফাঁকে কিছু পাথর অদ্ভুতভাবে সাজানো ছিল এবং তাদের মাঝে কিছু সামুদ্রিক ঝিনুকও রাখা ছিল অদ্ভুত প্যাটার্নে। ডেভিড ভাবলো হয়তো এটা গ্রোনার করেছে। এই ভেবে সে তার কাজে মন দিল, আবহাওয়ার তথ্য সংগ্রহ করতে লাগলো। ঠিক সেই কাজ যার জন্য সে এখানে এসেছিল। কাজের সময় সে দূরবীন দিয়ে লাইট হাউসের দিকে তাকালো এবং গ্রোনারের সঙ্গে আরেকজন মানুষকেও দেখলো, কিন্তু তারপর সে ভাবলো হয়তো এটা তার ভুল দেখার ফল। রাত হয়ে গিয়েছিল এবং ডেভিড তার কাজে ব্যস্ত ছিল। হঠাৎ দরজায় নক হলো। সে ভাবলো হয়তো এটা গ্রোনার। ডেভিড তার নাম ধরে ডাকলো, কিন্তু উত্তর পেল না। হাতে ল্যাম্প নিয়ে ডেভিড সামনে এগিয়ে গেল এবং হঠাৎ তার কানে কিছু অদ্ভুত শব্দ শোনা গেল। তারপর সে দেখলো দরজার নিচ দিয়ে কোনো অদ্ভুত ধরনের প্রাণী হাত ভিতরে ঢোকার চেষ্টা করছে। সে হাত মানুষের মতো ছিল না। ডেভিডের বুক আতঙ্কে ভরে গেল। সে তাড়াতাড়ি বেসমেন্টের দিকে দৌড়ালো এবং সেখানে গিয়ে লুকিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই সেই রহস্যময় প্রাণী ঘরের ভিতর ঢুকে পড়ল। সে লুকিয়ে লুকিয়ে ডেভিডকে খুঁজছিল। বেসমেন্টের একটি ছোট ফাঁক দিয়ে সেই প্রাণীর ভয়ঙ্কর চোখগুলো ডেভিডের দিকে তাকিয়েছিল। ডেভিড একটা ছুরি হাতে নিল এবং যখনই সেই চোখ ফাঁকের সামনে এলো তখনই সে পুরো দমে ছুরি ঢুকিয়ে দিল। প্রাণীটা চিৎকার করে পালিয়ে গেল, কিন্তু সেটা আবারও ফিরে আসতে পারে। ডেভিড বেসমেন্টের গেট শক্তভাবে বন্ধ করলো, দড়ি দিয়ে শক্ত করে বাঁধলো এবং পুরো রাতটা সেখানেই জেগে কাটালো ভয়ের ছায়ায়। পরের দিন সকালে যখন ডেভিড ঘরের বাইরে গেল তখন সে বালুতে কিছু চিহ্ন দেখলো, পায়ের ছাপ, যা মানুষের মতো ছিল না। স্পষ্ট বোঝা গেল এটা কোনো মানুষের কাজ নয়।
সেই ছাপ সোজা সমুদ্রের দিকে শেষ হয়ে গেছে। এখন ডেভিড সব বুঝে গেল কেন গ্রোনার লাইট হাউসের চারপাশে তীক্ষ্ণ কাঠ বসিয়েছিল, সম্ভবত সেই অদ্ভুত প্রাণীটার জন্য। এখন ডেভিড বুঝে গেল এই ঘর তার জন্য মোটেও নিরাপদ নয়, সম্ভবত সেই প্রাণী আজ রাতেও ফিরে আসবে। ভয়ে ডেভিড লাইট হাউসের দিকে দৌড়ালো, গ্রোনারকে ডাকতে লাগলো, গেট খুলো, আমাকে ভিতরে ঢুকতে দাও। কিন্তু গ্রোনার তাকে ভিতরে ঢুকতে দিল না এবং বলল, তোমার তো ওই জাহাজের সঙ্গে ফিরে যাওয়া উচিত ছিল। ডেভিড হতাশ হয়ে ফিরে এলো, কিন্তু এখন তাকে তার ঘরকেই নিরাপদ বানাতে হবে। সে ঘরের প্রতিটি জানালা কাঠ দিয়ে বন্ধ করে দিল, চারপাশে তীক্ষ্ণ কাঠ বসিয়ে দিল এবং গেটের বাইরে পুরনো কাগজ আর বই রাখলো। তারপর তাতে তেল ছিটিয়ে দিল যাতে সেই প্রাণী আবার এলে আগুন দিয়ে ভয় দেখিয়ে তাড়ানো যায়। কিন্তু একটি কথা ডেভিড তখনও জানতো না এবং সেই কথাটা সে আজ রাতে জানতে পারবে। সৌভাগ্যক্রমে ডেভিড ঘরের ভিতর একটি পুরনো বাক্স পেল। সেই বাক্সের ভিতর ছিল একটি বন্দুক এবং অনেক গুলি। এটা দেখে ডেভিড কিছুটা সাহস পেল, কিন্তু ভয় তখনও পুরোপুরি যায়নি। যখনই সূর্য ডুবে যেতে লাগলো, রাতের অন্ধকার চারপাশে ছড়িয়ে পড়ল। ডেভিড হাতে বন্দুক নিয়ে ঘরের এক কোণে চুপচাপ বসে রইল। তার নিঃশ্বাস দ্রুত হচ্ছিল। ঠিক তখনই এক অদ্ভুত শব্দ শুনতে পেল, আর যখন সে জানালার দিকে এগিয়ে গেল তখন তার মনে হলো যেন মাটি তার পা থেকে সরে যাচ্ছে। কারণ এবার শুধু একটিই নয়, সমুদ্রের জল থেকে অনেকগুলো অদ্ভুত প্রাণী উঠে আসছিল। সবাই তার ঘরের দিকে এগিয়ে আসছিল। কিছুক্ষণের মধ্যেই তারা দরজাটি ভাঙার চেষ্টা করতে লাগলো। ডেভিড সঙ্গে সঙ্গে গুলি চালানো শুরু করলো। কিছু প্রাণী পড়ে গেল, কিন্তু বাকি প্রাণীরা আরো বেশি হিংস্র হয়ে উঠলো। তারা এখন ঘরের ভিতর ঢোকার চেষ্টা করছিল। যখনই তাদের সংখ্যা বাড়তে লাগলো, ডেভিড সময় নষ্ট না করে গেটের বাইরে রাখা পুরনো কাগজ আর বইয়ে আগুন ধরিয়ে দিল। আগুন দেখে তারা ভয় পেয়ে আবার সমুদ্রের দিকে পালিয়ে গেল। কিন্তু এবার সেই আগুন ডেভিডের ঘরেও পৌঁছে গিয়েছিল। ঘরটি সম্পূর্ণ কাঠের তৈরি হওয়ায় আগুন বিদ্যুতের মতো দ্রুত ছড়িয়ে পড়ল। ডেভিড সঙ্গে সঙ্গে একটি চাদরে নিজেকে জড়িয়ে নিল। গেট ভেঙে বাইরে বেরিয়ে এলো এবং লাইট হাউসের পাশে একটি বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ল। তার ডান হাত মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল। ভাগ্যক্রমে তখনই বৃষ্টি শুরু হলো। আগুন ধীরে ধীরে নিভে যেতে লাগলো। কিন্তু পুরো রাতের বৃষ্টির পরও সকালে পর্যন্ত ডেভিড তার ঘরটিকে বাঁচাতে পারল না। ঘরটি প্রায় সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এখন যদি ডেভিড বেঁচে থাকতে চায় তাহলে তাকে লাইট হাউসে আশ্রয় নিতে হবে। সে তার রাইফেল তুলে নিল এবং লাইট হাউসের পাশের পাথরের মধ্যে লুকিয়ে থাকলো। যখন গ্রোনার লাইট হাউস থেকে পানি আনার জন্য বের হলো, ডেভিড তার পেছনে পেছনে গেল। তার ইচ্ছে ছিল বন্দুক দেখিয়ে গ্রোনারকে বাধ্য করা, যাতে সে তাকে লাইট হাউসে ঢুকতে দেয়। কিন্তু হঠাৎই গ্রোনার তার দিকে বন্দুক তাক করলো। ঠিক তখনই এক অদ্ভুত প্রাণী, যেটি গ্রোনারের কাছেই ছিল, ডেভিডের উপর আক্রমণ করলো। সেই প্রাণীটি গ্রোনারের রক্ষক ছিল। গ্রোনার সঙ্গে সঙ্গে ডেভিডকে থামিয়ে দিল এবং বলল, এটা আমার পোষা প্রাণী। ডেভিড গুলি চালালো না, কিন্তু একটি শর্ত রাখলো, যদি তাকে বাঁচতে হয় তাহলে তাকে লাইট হাউসে থাকতে দিতে হবে। তার কাছে 1 বছরের জন্য পর্যাপ্ত গান পাউডার এবং পর্যাপ্ত খাবার ছিল, যাতে তারা দুজনে বেঁচে থাকতে পারে। গ্রোনার কিছুক্ষণ চুপ থাকলো, তারপর আস্তে আস্তে করে সম্মতি দিল। সন্ধ্যা হওয়ার আগে তারা বাকি খাবার নিয়ে লাইট হাউসে ফিরে এলো। পরদিন সকালে সেই প্রাণীটি চুপচাপ ডেভিডের হাত চাটছিল। তখন ডেভিড গভীর ঘুমেছিল এবং কিছুক্ষণের মধ্যেই তার হাত অনেকটাই ঠিক হয়ে গিয়েছিল। এটা ডেভিডের জন্য এক বিশাল বিস্ময় ছিল, কিন্তু চোখের সামনে যা ঘটছিল তাতে বিশ্বাস করা কঠিন ছিল। লাইট হাউসের উপরে ডেভিড দেখলো গ্রোনার সেই গুলিগুলো গুনছে, যেগুলো তার বন্দুক থেকে পেয়েছিল, এবং প্রাণীটি নিজস্ব পদ্ধতিতে গ্রোনারকে সাহায্য করছিল। এর মানে ছিল এই প্রাণীটি সহিংস নয়। ডেভিড এখন গ্রোনারের কাছ থেকে এই প্রাণী সম্পর্কে আরো জানতে চায় এবং তারপর এইসব পৃথিবীর সামনে আনতে চায়, কারণ এটা কোনো মিরাকেলের থেকে কম কিছু নয়। একটি অদ্ভুত ধরনের নারী ক্রিয়েচার সমুদ্রের গভীর অন্ধকার থেকে তাদের সামনে ছিল। যদি এই প্রাণীটি সত্যি পৃথিবীর সামনে আসে তাহলে ডেভিড এবং গ্রোনার দুজনই পৃথিবী জুড়ে বিখ্যাত হয়ে যেত। কিন্তু গ্রোনার এসব কিছু চাইতো না। সে এই দ্বীপ ছেড়ে কোথাও যেতে চাইতো না। গ্রোনারের কোনো আপনজনও ছিল না। তার মধ্যে সমাজে কেউ একা থাকতে পারে না। প্রত্যেককেই কাউকে না কাউকে দাস বা চাকর হয়ে থাকতে হয়। এই কারণে তার জন্য এই দ্বীপ পারফেক্ট ছিল। এমন একটি জায়গা যেখানে সে নিজেকে রাজা মনে করত, নিজের ইচ্ছার মালিক। এই কারণে সে দ্বীপের অনেক জায়গায় লিখেছিল গ্রোনার ইজ কিং। কিন্তু সেই অদ্ভুত নারী প্রাণী, সে কিভাবে গ্রোনারের পোষা হয়ে গেল? আসলে একবার গ্রোনার তার প্রাণ বাঁচিয়েছিল। সে ভুল করে তার মাছ ধরার জালে আটকে গিয়েছিল। তখন সেই ক্রিয়েচারটি খুব ছোট ছিল, আর সেই দিন থেকেই সে গ্রোনারের সঙ্গে থাকতে শুরু করেছিল, তার সব কথা শুনতে শুরু করেছিল। কিন্তু গ্রোনার একজন রাগী মানুষ ছিল। সে কখনোই সেই প্রাণীর সঙ্গে মানবিক আচরণ করত না, প্রতিনিয়ত তার সঙ্গে শারীরিক সম্পর্ক করত। একবার সেই নারী ক্রিয়েচার গ্রোনারের উপর আক্রমণ করেছিল, আর তার প্রতিশোধ হিসেবে গ্রোনার তাকে শাস্তি দিয়েছিল। এমন একটা শাস্তি যার পর থেকে সেই নারী প্রাণী নিজেকে গ্রোনারের দাসী মনে করতে শুরু করেছিল। সম্ভবত এই কারণেই প্রতিটি রাতেই ওই প্রাণীদের দল সমুদ্র থেকে উঠে আসতো তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা দিনের আলোতে আক্রমণ করতে পারত না। যাই হোক,
ডেভিড এখন তার এখানে থাকতে চাইছিল না। সে কোনো আসন্ন জাহাজকে সিগন্যাল দিয়ে এই জায়গা ছেড়ে যেতে চাইছিল, কিন্তু এই কাজ এত সহজ ছিল না। গ্রোনার বলেছিল কোনো জাহাজ এই দ্বীপে আসে না, কিন্তু ডেভিড তার কথায় বিশ্বাস করত না। এখন তার এখানে থাকা একেবারেই ভালো লাগছিল না। তার মনে হচ্ছিল যে তার দম বন্ধ হয়ে যাচ্ছে। সে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা ছাড়তে চাচ্ছিল। সন্ধ্যা হয়ে আসছিল। গ্রোনার তাকে বলল, বন্দুক নিয়ে প্রস্তুত হয়ে যাও, কারণ সেই প্রাণীরা যে কোনো সময় আক্রমণ করতে পারে। তারা লাইট হাউসের আলো জ্বালানোর জন্য প্রস্তুত হলো। আর কিছুক্ষণ পরেই সমুদ্র থেকে অনেক সংখ্যক প্রাণী বেরিয়ে এলো। তারা লাইট হাউসের দিকে এগিয়ে যাচ্ছিল। গ্রোনার টানা গুলি চালিয়ে যাচ্ছিল, কিন্তু ডেভিড পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিল। সে লাইট হাউসের ভিতরের দিকে পেছাতে লাগলো। গ্রোনার বারবার তাকে ডাকলেও সে এক কোণে চুপচাপ বসে থাকলো। আর কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে গেল। গ্রোনার একাই সেই প্রাণীদের সঙ্গে লড়াই করতে লাগলো। পরের সকালে গ্রোনার রাগে ডেভিডকে জাগিয়ে তুললো এবং বলল, যদি তুই লাইট হাউসে থাকতে চাস তাহলে আমার সব কথা মানতে হবে। প্রতিদিন পানি আনতে হবে, লাইট হাউসের ছোট বড় সব কাজ করতে হবে, আর রাতে তার সঙ্গে পাহারার কাজও করতে হবে। ডেভিড চাইলেও না চাইলেও এই কাজগুলো এখন তার বাধ্যতামূলক হয়ে গেল। বেঁচে থাকার জন্য তাকে লাইট হাউসেই থাকতে হবে। ডেভিড এখন গ্রোনারের সব কাজ করতে রাজি হয়ে গেল, কিন্তু একটা জিনিস ছিল যা সে কখনো পছন্দ করতে পারত না। প্রতিদিন সেই নারী প্রাণীকে বিভিন্নভাবে শারীরিকভাবে নির্যাতন করা। কিন্তু যে মানুষ বছরের পর বছর এই নির্জন দ্বীপে একা থাকছে তার মানসিক অবস্থা খারাপ হওয়াই স্বাভাবিক। ডেভিডও এমনটাই ভাবতে শুরু করলো। সম্ভবত গ্রোনারের মাথা আর ঠিক নেই, কিন্তু তবুও তাকে তার কথা মানতে হতো। রাত হলো, দুজন আবার পাহারার কাজে প্রস্তুত হলো। আর একবার সেই প্রাণীরা সমুদ্র থেকে বেরিয়ে এলো, কিন্তু আজ ডেভিড আর ভয় পাচ্ছিল না। সে গুলি চালালো, কিন্তু আজ গ্রোনার কিছুই করলো না। সে ডেভিডকে বাইরে রেখে লাইট হাউসের দরজা বন্ধ করে দিল আর নিজে চুপচাপ ভিতরে বসে থাকলো, যাতে ডেভিড নিজে নিজে শিখতে পারে কিভাবে এই প্রাণীদের সঙ্গে লড়তে হয়। না হলে লড়তে লড়তে সে মরেই যাবে। ডেভিড চিৎকার করে সাহায্য চাইল, কিন্তু গ্রোনার তার সাহায্যে এগিয়ে এলো না। এইভাবে লড়তে লড়তে রাত কেটে গেল আর সকাল হলো। সকালে গ্রোনার দেখলো ডেভিড লাইট হাউসের দরজার বাইরে রক্তে ভেজা বসে আছে। এখন সে শিখে গেছে কিভাবে এই প্রাণীদের সঙ্গে লড়তে হয়, আর ভিতরের ভয় এখন চলে গেছে। এইভাবে সময় কেটে যেতে লাগলো। রাত কাটছিল সেই প্রাণীদের সঙ্গে লড়াই করে, আর দিনের বেলা গ্রোনারের লাইট হাউসের কাজ সামলাতে সামলাতে এই দ্বীপ এখন ডেভিডের জন্য একটি বন্দিখানার মতো হয়ে গিয়েছিল। সে প্রতিনিয়ত ভাবত কবে এই জায়গা ছাড়বে, কবে মুক্ত হবে। সময়ের সঙ্গে সঙ্গে ডেভিড আর সেই নারী প্রাণীর মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল। ডেভিডের এখন তার জন্য খারাপ লাগতে শুরু করলো। এখন সে বুঝতে পারলো নিজের লোকদের ছেড়ে একা থাকাটা কতটা কঠিন। সম্ভবত সেই নারী প্রাণীও এমন কিছু অনুভব করত। ডেভিড তাকে একটা নামও দিল, অ্যানারিয়াস। আর একদিন তারা দেখলো সেই প্রাণীদের আক্রমণ ধীরে ধীরে কমে আসছে। ডেভিড ভাবলো হয়তো শীতের সময় তারা অন্য কোথাও চলে যায়, যেমন তিমিরা করে, বা হয়তো তারা বুঝে গেছে এই দুজনের সঙ্গে লড়াই করে কিছুই পাওয়া যাবে না। কিন্তু গ্রোনার তাকে স্পষ্ট বলে দিল, একদম না, তারা আবার আক্রমণ করবে। এখন তারা নিজেদের সংখ্যাও বাড়াচ্ছে, তাদের দল আরো বড় হচ্ছে। আর কয়েকদিন এভাবেই কেটে গেল। এক রাতে ডিনারের পরে গ্রোনার আর ডেভিড সময় কাটানোর জন্য দাবা খেলতে শুরু করলো। কিন্তু এখানে গ্রোনার একটা বড় ভুল করে ফেললো। তারা দুজন খেলায় এতটাই ডুবে গিয়েছিল যে লাইট হাউসের আলো জ্বালানোই ভুলে গেল। আর সেই অন্ধকারের সুযোগ নিয়ে সেই প্রাণীরা তাদের উপর আক্রমণ করলো। ডেভিড দেখলো সেই প্রাণীরা বংশবৃদ্ধি করে ফেলেছে। তাদের সংখ্যা এত বেশি হয়ে গেছে যে দুজন মানুষ মিলে লড়লেও বেশিক্ষণ লড়তে পারবে না। বন্দুকের গুলিও প্রায় শেষ হয়ে গিয়েছিল। কোনো মতে বাঁচতে বাঁচতে তারা লাইট হাউসের উপরের অংশে পৌঁছে গেল। কিন্তু এই সময় গ্রোনারের প্রায় গভীর ক্ষত হয়ে গেল। প্রাণীরা লাইট হাউসে ঢোকার চেষ্টা করছিল, আর ডেভিড আর গ্রোনার কোথাও পালানোর মতো রাস্তা খুঁজে পাচ্ছিল না। তারা মনে মনে হেরে গিয়েছিল। কিন্তু ভাগ্যক্রমে সকাল হয়ে গেল। সূর্য ধীরে ধীরে উঠতেই প্রাণীরা লাইট হাউস ছেড়ে আবারও সমুদ্রে ফিরে গেল। অ্যানারিয়াস গ্রোনারের ক্ষত সারানোর চেষ্টা করলো, কিন্তু এখন পর্যন্ত ডেভিড বুঝে গিয়েছিল তারা এই প্রাণীদের সঙ্গে এই যুদ্ধ জিততে পারবে না। গুলিও প্রায় শেষের পথে। তাদের কাছে এত খাবারও নেই যে তারা বেশি দিন টিকে থাকতে পারবে। পরের দিন ভাগ্যক্রমে ডেভিড যখন লাইট হাউসের বাইরে হাঁটছিল, সে সমুদ্রে একটা জাহাজ দেখতে পেল। সে দৌড়ে গিয়ে লাইট হাউস থেকে ফ্লেয়ার গান নিয়ে এলো আর জাহাজের দিকে সিগন্যাল দিতে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে গ্রোনার তাকে থামিয়ে দিল, কারণ সে চায় না ডেভিড এখান থেকে চলে যাক। ঠিক সেই সময় অ্যানারিয়াস গ্রোনারের উপর আক্রমণ করলো। সে ডেভিডকে গ্রোনার থেকে বাঁচাতে চাচ্ছিল। গ্রোনার কাউকে এই দ্বীপ ছাড়তে দিতে চায়নি। এই দ্বীপ ছিল তার নিজস্ব রাজ্য, যেখানে সে একজন রাজা হয়ে থাকতো। একটি দাসী ছিল যে তার সব কথা শুনতো। সে এই জীবন ছেড়ে শহরে ফিরে যেতে চাইতো না, আর সে ডেভিডকেও যেতে দিতে চাইতো না। এতদিন একা থাকার পর এখন তার পাশে অন্তত একজন ছিল যার সঙ্গে কথা বলা যায়,
ধীরে ধীরে সেই জাহাজটি ডেভিডের চোখের সামনে সমুদ্রে হারিয়ে গেল। এখন আর কিছু করার ছিল না। এভাবে আরো কিছুদিন কেটে গেল। গ্রোনার এখনো ডেভিড আর অ্যানারিয়াস দুজনের সঙ্গেই খারাপ ব্যবহার করত, কিন্তু অ্যানারিয়াসের সঙ্গে সে বিশেষভাবে খারাপ আচরণ করত, যা ডেভিডের একেবারেই ভালো লাগতো না। একদিন ডেভিড অ্যানারিয়াসকে একটি ছোট্ট খেলনা নৌকা উপহার দিল, যেটা সে তিমির হাড় দিয়ে বানিয়েছিল। হয়তো এতে অ্যানারিয়াসের মন একটু হালকা হবে, কিন্তু যখন অ্যানারিয়াস সেই নৌকাটি দেখলো, সে ডেভিডকে দ্বীপের এক কোণে নিয়ে গেল, যেখানে সত্যি সত্যি একটা আসল নৌকা রাখা ছিল। যখন ডেভিড এই নৌকার ব্যাপারে গ্রোনারকে জিজ্ঞেস করলো, তখন গ্রোনার বলল, হ্যাঁ, সে আগেই জানতো ওই জায়গায় একটা নৌকা আছে। কয়েক মাস আগে একটা অস্ত্র চোরাচালানের জাহাজ, যেটা অনেক গোলাবারুদ নিয়ে যাচ্ছিল, একটা ভয়ঙ্কর ঝড়ের কারণে এই দ্বীপের কাছে ডুবে গিয়েছিল। কয়েকজন মানুষ বাঁচতে বাঁচতে নৌকা নিয়ে এই দ্বীপে এসে পৌঁছেছিল, কিন্তু ভোর হওয়ার আগেই তারা কেউই বেঁচে ছিল না। সবাই ওই প্রাণীদের শিকার হয়ে গিয়েছিল। এইসব শুনে ডেভিডের মনে একটি পরিকল্পনা এলো। তাদের কাছে একটি ডাইভিং স্যুটের মতো কিছু ছিল। যদি তাদের কেউ এই স্যুট পরে সমুদ্রের নিচে ডুব দেয়, তাহলে হয়তো তারা কিছু বুলেট অথবা ডিনামাইট খুঁজে পেতে পারে, যা দিয়ে সেই দানবদের সাথে লড়াই করা সহজ হবে। কিন্তু গ্রোনার সরাসরি এই প্রস্তাবে না করে দিল। সে সমুদ্রের কাছেও যেতে চায়নি, কিন্তু ডেভিড নিজের জীবনের ঝুঁকি নিয়েও এই কাজ করতে প্রস্তুত ছিল। আর কিছুদিন এভাবেই কেটে গেল। ডেভিড আর অ্যানারিয়াসের মধ্যে একটা গভীর সম্পর্ক গড়ে উঠল। ডেভিড তাকে পছন্দ করতে শুরু করলো। এই সব কিছু গ্রোনার গোপনে দেখে ফেলেছিল, আর তখনই তার মনে প্রথমবারের মতো এই চিন্তা এলো, হয়তো ডেভিডের সাহায্য করা উচিত। কিন্তু আসলে গ্রোনারের আসল উদ্দেশ্য ছিল কিছুটা ভিন্ন। সে চেয়েছিল ডেভিড তার সাহায্যে সমুদ্রের তলায় থাকা ডিনামাইটের বাক্সগুলো উপরে তুলে আনুক, আর তারপর ডেভিডকে ওই সমুদ্রে একা ফেলে দিক, যাতে ওই দানবটা তাকে মেরে ফেলে। এভাবে ডিনামাইটও তার হয়ে যাবে, আর অ্যানারিয়াস আবার তার দাসী হয়ে যাবে। দুজন সেই জায়গায় পৌঁছে গেল। ডেভিড ডাইভিং স্যুট পরে সমুদ্রের নিচে নামলো। সেই জাহাজ পুরোপুরি ভেঙে গিয়েছিল, কিন্তু সৌভাগ্যক্রমে তারা কিছু ডিনামাইটের বাক্স পেয়ে গেল। ঠিক তখনই হঠাৎ করে সামনে চলে এলো সেই দানবরা। ডেভিড ভয় পেয়ে গেল এবং পড়ে গেল। লোহার তৈরি ডাইভিং স্যুট এতটাই ভারী ছিল যা সে নড়তেও পারছিল না। সে গ্রোনারকে উপরে সিগন্যাল পাঠাতে পারল না। গ্রোনার ভাবলো হয়তো এই দানবরা ডেভিডকে মেরে ফেলেছে, কিন্তু আসলে সেখানে ছিল কেবল দুটি ছোট বাচ্চা দানব। ডেভিড পানির নিচে প্রেসার তৈরি করলো এবং তার ডাইভিং স্যুটটা সেখানেই ফেলে দিল। সে সাঁতার কেটে উপরে চলে এলো। তারা কিছু পুরনো বাক্স পেল, যেগুলোর মধ্যে ডিনামাইট ছিল। তারা লাইট হাউসের চারপাশে দুটি স্তরে ডিনামাইট বসিয়ে দিল, যাতে পরের বার আক্রমণ হলে একবার এই সমস্ত দানবদের শেষ করে দেওয়া যায়। কয়েক মাস কেটে গেল এবং বরফ পড়তে শুরু করলো, কিন্তু একবার আবার সেই দানবরা পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। আক্রমণ বন্ধ হয়ে গেল। এখন তাদের প্রধান কাজ ছিল শুধু লাইট হাউস চালু রাখা আর প্রতিদিনের মতো পাহারা দেওয়া। গ্রোনারের ধৈর্য ধীরে ধীরে ভেঙে পড়ছিল। হয়তো অ্যানারিয়াস সেই দানবদের ডিনামাইটের প্ল্যানের কথা জানিয়ে দিয়েছিল। এই কারণেই হয়তো তারা আর আক্রমণ করছে না। গ্রোনার রাগে পাগল হয়ে গেল এবং অ্যানারিয়াসকে মারতে শুরু করলো, কিন্তু ডেভিড তাকে থামিয়ে দিল। শেষ পর্যন্ত দুজন মিলে একটা নতুন প্ল্যান বানালো। লাইট হাউসের প্রধান গেট খোলা রেখে দেওয়া, যাতে দানবরা কাছে আসার সাথে সাথে ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া যায়। কিছুক্ষণ পরে সেই দানবরা সমুদ্র থেকে বেরিয়ে আসতে লাগলো। তারা সোজা মেইন গেটের দিকে এগিয়ে যেতে থাকলো, আর গেটের ভিতরে ঢুকেই ডেভিডের উপর আক্রমণ করলো। ডেভিড সাহসিকতা দেখিয়ে তাদের সঙ্গে লড়াই শুরু করলো। যখন দানবরা লাইট হাউসের কাছে পৌঁছে গেল, গ্রোনার ডিনামাইটের লিভার চাপ দিল, কিন্তু বিস্ফোরণ হলো না। ডেভিড তার সংযোগ খুলে ফেলেছিল। সে তা আবার দিতে ভুলে গিয়েছিল। ডেভিড তাড়াতাড়ি উপরে দৌড়ে গেল এবং ডিনামাইটের তার সংযোগ দিতে লাগলো। এদিকে দানবরা লাইট হাউসে ওঠার চেষ্টা করছিল। যাদের থামানোর চেষ্টা করছিল কেবলমাত্র গ্রোনার একা। যখন সংযোগ শেষ হলো, ডেভিড প্রথম স্তরের ডিনামাইট বিস্ফোরণ ঘটালো। অনেক দানব বিস্ফোরণে ধ্বংস হয়ে গেল, কিন্তু তখনও প্রচুর দানব লাইট হাউসে আক্রমণ করতে প্রস্তুত ছিল। তাই গ্রোনার দ্বিতীয় স্তরের বিস্ফোরণও ঘটিয়ে দিল। দুজনেই এই ভয়ঙ্কর বিস্ফোরণের ফলে অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে যখন তারা জ্ঞান ফিরে পেল, তারা দেখলো অ্যানারিয়াস সেখানে নেই। মরে যাওয়া দানবরা চারদিকে ছড়িয়ে ছিটিয়েছিল। গ্রোনার তখনও যেসব দানব অল্প জীবিত ছিল তাদের সবাইকে হত্যা করছিল। ঠিক তখনই ডেভিডের চোখ পড়ল একটি দানবের গলায় থাকা একটি নেকলেসের উপর। আর সেই মুহূর্তেই ডেভিড বুঝতে পারল তার সবচেয়ে বড় ভুলটা। যেসব দানবদের সে এতদিন হিংস্র ভেবেছিল, তারা আসলে মানুষের মতো সভ্য ছিল। শুধু তারা কথা বলতে পারে না। হয়তো তারা লাইট হাউসে আক্রমণ করতো কিছু কারণেই, কিন্তু গ্রোনারের কাছে এসব কোনো মানে রাখতো না। তার কাছে সে এই দ্বীপের রাজা ছিল এবং প্রত্যেকের তার কথা মানতেই হতো। সেই দিন থেকে আর কখনো দানবরা আগের মতো আক্রমণ করেনি, কিন্তু প্রতিদিন সমুদ্রের ধারে থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসতো। ডেভিড তখনও জানতো না তারা কত বড় ক্ষতি করে ফেলেছে, কত পরিবার ভেঙে গেছে, কত শিশুরা তাদের পরিবার হারিয়েছে শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝির কারণে।
কারণে। পরের দিন ডেভিড কিছু ছোট ছোট দানব বাচ্চাদের দেখলো যারা তাদের পরিবার হারিয়েছিল। ডেভিড কিছু পাথর দিয়ে একটা গোল বৃত্ত তৈরি করলো এবং তার মাঝখানে সেই ছোট্ট টয় বুটটি রেখে দিল যাতে করে অ্যানারিয়াস ফিরে আসে। কিন্তু যতই সে অপেক্ষা করলো অ্যানারিয়াস আর কখনো ফিরে এলো না। একদিন সকালে ডেভিড দেখলো গ্রোনার অচেতন অবস্থায় পড়ে আছে। তার চারপাশে কিছু পুরনো জিনিসপত্র ছড়িয়েছিল, তাদের মধ্যে ছিল একটি পুরনো ছবি। আর সেই ছবিটা দেখেই ডেভিড অবাক হয়ে গেল। ছবিতে যে মেয়েটিকে দেখা যাচ্ছিল সে আর কেউ নয়, সেই মেয়েটি যার ছবি ডেভিড প্রথম দিন গ্রোনারের ডায়েরিতে দেখেছিল। সে ছিল গ্রোনারের স্ত্রী। গ্রোনারের এক স্ত্রী ছিল আর সেই ছিল এই লাইট হাউসের আসল ওয়েদার অফিসার, যে প্রায় 1 বছর আগে এই দ্বীপে এসেছিল, যার আসল নাম ছিল রবার্ট। কিন্তু সে তার নাম পাল্টে ফেলেছিল কারণ সে আর কখনো এই দ্বীপ ছেড়ে যেতে চাইতো না। এই সব কিছু দেখে ডেভিডও আশা ছেড়ে দিল, সে আর কখনো এই দ্বীপ ছেড়ে যেতে পারবে না। পরের দিন সন্ধ্যায় ডেভিড সমুদ্রের ধারে গেল। সে দেখলো যে সেই বৃত্তের মধ্যে রাখা ছোট বুটটি আর সেখানে নেই। কিন্তু ঠিক একই জায়গায় সে দেখতে পেল একটি ছোট দানব বাচ্চা যার হাতে সেই টয় বুটটি ছিল। ডেভিড তার টর্চ লাইট সেই বৃত্তের মাঝখানে ফেলে দিল যাতে বুঝতে পারে সে যুদ্ধ করতে চায় না, সে কাউকে আঘাত করতে চায় না, সে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। কিছু সময়ের মধ্যেই সমুদ্রের দেহ থেকে অ্যানারিয়াস বেরিয়ে এলো আর তার পেছন থেকে পুরো দানবদের দলও সমুদ্র থেকে উঠে এলো। কিন্তু এবার কেউ ডেভিডের উপর আক্রমণ করলো না কারণ তারাও এখন শান্তি চায়। তাদের উদ্দেশ্য শুধু একটু নিরাপদ জায়গা পাওয়া তাদের সন্তানদের জন্য, যা প্রতিটা প্রাণী চায়। তাদের এই দ্বীপে মানুষের হঠাৎ আগমন একেবারেই পছন্দ হয়নি, তাই তারা প্রতি রাতে আক্রমণ করত। কিন্তু এই কথা গ্রোনারকে বোঝাবে কে? সে এখন নিজেকে এই দ্বীপের রাজা ভাবে। গ্রোনার লাইট হাউস থেকে বেরিয়ে এলো হাতে বন্দুক নিয়ে। ডেভিড তাকে বোঝানোর চেষ্টা করলো এই দানবরা আর যুদ্ধ করতে চায় না, তারা শুধু শান্তি চায়। কিন্তু গ্রোনার কারো কথা শুনলো না। সে অ্যানারিয়াসকে চিৎকার করে বলল, ভেতরে চলে যাও। কিন্তু প্রথমবার অ্যানারিয়াস তার কথা শুনলো না কারণ সে আর তার দাসী ছিল না, সে এখন শুধু একজন মা যে তার সন্তানদের জন্য দাঁড়িয়ে আছে। গ্রোনার ভিতর থেকে দুর্বল বোধ করতে লাগলো কারণ এখন আর কেউ তার কথা শুনছে না। রাগের মাথায় সে লাইট হাউসের দিকে এগিয়ে গেল। ডেভিড ভাবলো হয়তো গ্রোনার বুঝে গেছে প্রত্যেক প্রাণী স্বাধীনতা চায়, কেউ দাস হয়ে বাঁচতে চায় না। কিন্তু গ্রোনার কোনো বুদ্ধিমান মানুষ ছিল না। লাইট হাউসে পৌঁছে সে সিগন্যাল গানের সাহায্যে একটি ফ্লেয়ার ছুড়ল যা সোজা গিয়ে একটি ছোট দানব শিশুর গায়ে লাগলো। সেই শিশুটি সঙ্গে সঙ্গে মারা গেল। সব দানবরা ভয় পেয়ে পালিয়ে গেল এবং অ্যানারিয়াসও ডেভিডের উপর থেকে সমস্ত বিশ্বাস হারিয়ে ফেললো। গ্রোনার পাগল হয়ে ডেভিডের উপর চড়াও হলো। সে ডেভিডকে মারার সিদ্ধান্ত নিল। হাতে একটি অ্যাক্স নিয়ে ডেভিডের উপর আক্রমণ করার সময় ডেভিড তাকে তার আসল নাম ধরে ডাক দিল, রবার্ট। রবার্ট এই নাম শুনে আচমকা থেমে গেল। রবার্ট আসলে এমন কেউ ছিল না। এই দ্বীপে আসার পর তার মানসিক অবস্থা ভেঙে পড়েছিল। একাকিত্ব, স্ত্রী হারানো, গভীর বিষণ্ণতা, এইসব মিলিয়ে তাকে এমন অবস্থায় পৌঁছে দিয়েছিল। সে আসলে কোনো খুনি ছিল না, সে আসলে একজন ভালো মানুষ ছিল। আর এই দানবরা কখনোই লড়াই করতে চায়নি, তারা শুধু শান্তি চেয়েছিল। গ্রোনার তাদের হত্যা করেছিল শুধুমাত্র নিজেকে শক্তিশালী দেখানোর জন্য। এখন সে তার ভুল বুঝতে পেরেছিল, সেজন্য সে নিজেকে তাদের সামনে আত্মসমর্পণ করলো। কিছু মুহূর্তের মধ্যেই তারা তাকে হত্যা করলো। ডেভিড লাইট হাউসের ভিতরে নিজেকে তালাবদ্ধ করলো। সময় থেমে থাকলো না, কেটে যাচ্ছিল। প্রায় 1 বছর পর একজন সরকারি অফিসার সেই দ্বীপে এলো। তার সঙ্গে নতুন একজন ওয়েদার অফিসারও ছিল। ডেভিডকে নিয়ে চলে গেল। নতুন অফিসার এই দ্বীপে ওয়েদার মনিটরিং শুরু করলো। কিন্তু নতুন অফিসার ভেবেছিল ডেভিডই গ্রোনার। ডেভিড তাদের ভুল বুঝিয়েও কিছু বলল না। সে নীরব এক বারান্দায় দাঁড়ালো কিছু না বলে, কারণ সে আর এই দ্বীপ ছাড়তে চাইছিল না, ঠিক গ্রোনারের মতোই। তখন অ্যানারিয়াসও তার পরিবার নিয়ে সুখে ছিল। তারা আর গ্রোনারের মতো কারো ভয়ে নয়। এখন তারা দ্বীপেও এবং সমুদ্রেও মুক্তভাবে বাস করতে পারে।